শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে খেলাধুলা বা দুর্ঘটনা বিভিন্ন কারণে আমাদের কাঁধের যে জোড়া বা জয়েন্ট সেটা আঘাতপ্রাপ্ত হতে পারে। অনেকের পেশাগত কারণে দেখা যায় তার কাঁধের জোড়া বিভিন্ন ধরনের ইনজুরির শিকার হয়। আবার দেখা যায় যে যারা বয়স্ক আছেন তাদের ব্যবহারজনিত ক্ষয়ের কারণে কাঁধের জোড়াটা অনেক বেশি নাজুক হয়ে পড়ে। এর ফলে যেটা হয় যে খুব সামান্য কোনো আঘাতেই কাঁধের জোড়াটি যে কোনো ইনজুরি, সেটার লিগামেন্ট বা সেটার পেশিতে যে কোনো ধরনের ইনজুরি সৃষ্টি হতে পারে এবং সেই মানুষটার কিন্তু কোয়ালিটি অফ লাইফটা খুব বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে তেমনই একটি বিষয় নিয়ে কথা বলবো, কাঁধের জোড়ার আঘাত ও করণীয়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার GM জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কিন্তু আমাদেরকে টেলিফোন করতে পারছেন, যে নাম্বারটিতে ফোন করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, যেটা বলছিলাম যে আমাদের কাঁধের জোড়া, আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মুভমেন্ট করে সেটা হচ্ছে আমাদের কাঁধের জোড়া। তো মানে আমাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটার জন্য একটা মানে অনস্বীকার্য ভূমিকা পালন করে। তো স্যার, আমি একটু জানতে চাই শুরুতেই যে কি কি কারণে কাঁধের জোড়া আঘাতপ্রাপ্ত হতে পারে। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি আগেই বলেছেন যে কাঁধের জোড়া শরীরের মধ্যে এমন একটা জোড়া যেটা গঠনগতভাবে একটু দুর্বল বা সবচেয়ে বেশি নড়াচড়া হয়। সুতরাং যে কোনো অল্প আঘাতেই কাঁধের জোড়া আঘাতপ্রাপ্ত হয়ে তার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তবে এই যে আঘাতটা কাঁধের জোড়ার, যেটা আমরা যদি কয়েকভাবে ভাগ করে দেখি, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় যারা খেলোয়াড়রা যারা দুই ধরনের খেলোয়াড় আছে, একটা হলো শৌখিন খেলোয়াড় আর একটা হলো প্রফেশনাল যারা পেশাগত প্লেয়ার। তারা তো যারা পেশাগত তারা একটা ট্রেনিং প্রাপ্ত হয়ে খেলতে যায়, বিশেষ করে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ফুটবল ইত্যাদি। তাদের একটা ট্রেনিং থাকে, তারা কম্পারেটিভলি বুঝে কখন ইনজুরি হবে। আর যারা নন প্রফেশনাল অর্থাৎ এমএসআর হঠাৎ করে খেলতে গেছে, এটা বল থ্রো গেছে, বাস্কেটবল খেলতে গেছে, এই ধরনেররা হলো বেশি ইনজুরি নিয়ে আসে আমাদের কাছে এই খেলা। তারপরে গ্রুপ যেটা আসে সেটা হলো যে অ্যাক্সিডেন্ট, বিশেষ করে অ্যাক্সিডেন্টের মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট যারা, যে কেউ আজকাল মোটর সাইকেল পালায়, দেখা যাচ্ছে যে 15-16 বছর থেকে শুরু হয়ে অনেকেই মোটর সাইকেল চালায় এবং নিয়মকানুন ছাড়া বা ট্রাফিক সিগন্যাল মানে না বা একটুতে পড়ে গিয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে আমাদের কাছে নিয়ে আসে অ্যাক্সিডেন্ট। এছাড়া অন্য যে কোনো দুর্ঘটনা হতে পারে, গাড়ি রাস্তায় হাঁটতেছে হয়তো স্লিপ খেয়ে পড়ে গেছে, গর্ত পড়ে গেছে, ইভেন সিঁড়ি থেকে নামতে গিয়ে একটা স্টেপ ভুল করলেও পড়ে গিয়ে কাঁধে ব্যথা, এই ধরনের সিচুয়েশান নিয়ে আমার সাধারণত কাঁধের ইনজুরি রোগীরা আমাদের কাছে আসে। আবার অনেকে গাছের থেকে পড়ে যায়, অথবা পড়ে গেছে স্লিপারি জায়গায় পড়ে গেছে, কাঁধে সরাসরি পড়ে গেছে, অথবা এইভাবে হাত দিয়ে ঠেকাতে গেছে, তখনও কাঁধের ইনজুরি। এই ধরনের রোগীরা আমাদের কাছে আসে। আপনারা এই ধরনের কেসগুলো পান? আচ্ছা স্যার, যখন আপনাদের কাছে রোগীরা আসছে মানে ওনারা আসলে কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? আচ্ছা, এই ধরনের পেশেন্ট প্রথম তো আমাদের কাছে আসে যে একটা ডেফিনিটিভ তার একটা হিস্ট্রি থাকে, সে কী ধরনের ইনজুরিটা হলো, এই ইনজুরিটা যখন নিয়ে আসে, এখন এই ইনজুরিটা কি কত ধরনের, কত গ্রেড, এটা কি হালকা, এটা কি মধ্যম নাকি সিভিয়ার, সেই অবস্থাটা আমরা বুঝি এবং সেই অবস্থার সিভিয়ারিটি অনুযায়ী তার উপসর্গগুলা থাকবে। বিশেষ করে যদি হালকা মচকাইছে হয়তো সেক্ষেত্রে তার ব্যথা বলবে, হাতটা তুলতে অসুবিধা হবে, পিছনে নিতে অসুবিধা হবে, নড়াচড়া করতে অসুবিধা হবে, যদি সিম্পল ধরনের একটা ইনজুরি নিয়ে আসে এই ধরনের উপসর্গ। অথবা যদি বড় ধরনের ইনজুরি হয়, যখন একটা জোড়া ছুটে যেতে পারে, পেশি ছিঁড়ে যেতে পারে, লিগামেন্ট ইনজুরি হইতে পারে, সেই ক্ষেত্রে হয়তো সে একদম টোটালি হাত তুলতে পারবে না, হাতটা নড়াচড়া করতে পারবে না, জায়গাটা ফুলে যাবে, অন্য হাত দিয়ে ধরে নিয়ে আসবে। যদি জোড়া ছুটে যায় তাহলে একটা ডিফর্মিটি, অন্যরকম একটা শেপ নিয়ে আমাদের কাছে আসবে, চেঞ্জ আসে ইত্যাদি উপসর্গগুলো নিয়ে আসে। আচ্ছা স্যার, এটা যদি আরো সিভিয়ার ফর্ম হয় তখন পেশেন্টের যেমন সিভিয়ার ফর্ম হইতে পারে, যেমন একটা জোড়া ছুটে গেছে, সাথে সাথে
হয়তো অ্যাসোসিয়েট হাড় ভাঙা থাকতে পারে, সেক্ষেত্রে তো বিরাট একটা ডিফর্মিটি থাকবে, রুগীর সিভিয়ার একটা পেইন থাকবে, নড়াচড়া করতে পারবে না, হাতটা ফুলে থাকবে এবং হয়তো দেখা যাবে যে এখানে চারিদিকে রক্তক্ষরণের জন্য লাল হয়ে গেছে বা ব্রুইজ স্কিনে থাকবে, তখন অন্য হাত দিয়া বা অন্যকে সাপোর্ট দিয়ে নিয়ে আসবে যদি এই ধরনের হাড় ভাঙার সাথে থাকে, এই জোড়া ছুটে যায়। অথবা আসতে পারে যে তার শুধুমাত্র লিগামেন্ট ছিঁড়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য জোড়াটা ছুটে নিয়ে আসতে পারে। জোড়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে 95% ক্ষেত্রেই জোড়াটা অ্যান্টিরিয়রলি ছুটে নিয়ে আসে, হয় 5 ভাগে পিছনে জোড়া ছুটে নিয়ে আসে। পিছনে কারা নিয়ে আসে? যারা ইলেকট্রিকের শক পেল, অথবা অনেকের খিঁচুনি থাকে তারা, অথবা যে কোনো ধরনের কনভালশন যদি হয় সেক্ষেত্রে তারা পড়ে গিয়ে এই পিছনে জোড়া ছুটে নিয়ে আসে। যারা বিশেষ করে খেলতে যায়, থ্রো করে, তারা সাধারণত অ্যান্টিরিয়র ডিসলোকেশন নিয়ে আসে এই ধরনের। আবার যারা যদি যে কোনো পড়ে গিয়ে কাঁধে কাঁধ হয়ে পড়লো, অথবা এইভাবে পড়তে গিয়ে ঠেকাইলো মাটিতে, ফ্লোরে, সেক্ষেত্রে তার পেশি ইনজুরি হয়, মাসেল ইনজুরি হয়। সেই ক্ষেত্রে দেখবে যে তার তীব্র ব্যথা হবে, হাত তুলতে পারছে না, পিছনে হাত নিতে পারছে না, মাথার উপরে হাত তুলতে পারতেছে না, জামা কাপড় খুলতে পারতেছে না। এই ধরনের উপসর্গগুলা তীব্র যখন ইনজুরি হয় তখন আমাদের কাছে নিয়ে আসে। তো তীব্র ইনজুরিটা আমরা কখন বুঝি? যখন একটা হাড় ভাঙে, অথবা হাড় জোড়া ছুটে যায়, অথবা তার লিগামেন্ট ইনজুরি হয়, অথবা তার পেশি ইনজুরি হয়। এই ধরনের যদি ইনজুরি হয় তখন আমরা একে বলি তীব্র ধরনের কাঁধের ইনজুরি হয়েছে। তার মানে রোগীরা যখন আপনাদের কাছে আসছে, আপনারা শুরুতে পেশেন্টের কাছ থেকে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে হিস্ট্রিটা নিচ্ছেন এবং পেশেন্টটাকে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার যেই বাহ্যিক যেই লক্ষণগুলো দেখে তখন আপনারা মোটামুটি নিশ্চিত হতে পারেন। স্যার, কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় এইসব ক্ষেত্রে? হ্যাঁ, আমরা যখন একটা রুগীর তো আসা মাত্রই আমরা তার অ্যাপিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারি কী ধরনের ইনজুরি হয়েছে। তারপরে শুনলাম যে কিভাবে ইনজুরিটা হয়েছে, সে অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল চালাইতে গেছে অথবা খেলতে গিয়ে। আমাদের এইটা দেখে আমরা একটা ডিটেলস হিস্ট্রি নিই, তারপর তার ফিজিক্যালি দেখি, এক্সামিনেশন করি। তার আগে তার দেখি পালস ঠিক আছে কিনা, তার স্নায়ুগুলা ঠিক আছে কিনা, জোড়াটা ঠিক আছে কিনা, এগুলা দেখে আমরা বুঝি, একটা অ্যাসেসমেন্ট হয়ে যায় আমাদের প্রথমেই। তারপরে আমরা তাকে প্রথম স্টেপে একটা লোকাল পার্টের শোল্ডারের একটা এক্সরে করি। এক্সরে করলে হাড়ের যে সমস্যাগুলো আমরা বুঝে যাই। কিন্তু যখন মাসেল ইনজুরি হবে, লিগামেন্ট ইনজুরি হবে, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল এক্সরেতে আসে না। সেটার জন্য আমরা হয়তো কিছু সময় অপেক্ষা করি, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তারপরে এমআরআই করে আমরা ডিটেক্ট করি যে মেইন তার লিগামেন্টের অবস্থাটা দেখার জন্য এমআরআই করতে হয়। আর যদি হাড় ভেঙে যায় বা জোড়া ছুটে যায়, একটা প্লেন এক্সরের সাথে সাথে আমরা কী ধরনের চিকিৎসা প্যাটার্নের জন্য, তার ভবিষ্যতের প্রগনোসিসটা কী হবে, চিকিৎসাটার প্ল্যানিংয়ের জন্য আমরা অনেক সময় সিটি স্ক্যানও, 3 ডাইমেনশনাল সিটি স্ক্যান করে থাকি। এই ধরনের দুর্ঘটনা জনিত কারণে যে জয়েন্ট ছুটে যাচ্ছে বা পেশি ইনজুর্ড হচ্ছে, এবং আপনি বলেন যে অনেক সময় লিগামেন্ট ইনজুরি হয় খুব কমনলি, যেটা আপনারা পান, তো নিশ্চয়ই এই অবস্থাটা একটা ইমিডিয়েট একটা মেজার নেওয়া, একটা ইমিডিয়েট একটা ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয়। তো তারপর আপনারা আসলে কিভাবে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করেন? আচ্ছা, আমরা যখন দেখলাম যে তার হাড় ভাঙে নাই বা জোড়া ছুটে নাই, কোনো ফ্র্যাকচার নাই, সেই ক্ষেত্রে আমরা ধরে নেই তার সফট টিস্যু ইনজুরি হয়েছে। দ্যাট মিনস তার লিগামেন্ট ইনজুরি হয়েছে, মাসেল ইনজুরি হয়েছে, অথবা সিম্পল মস্কানো হয়েছে, সিরেনা। এইটাকে যদি আমি ভালোভাবে দেখতে চাই তাহলে এমআরআই করলাম, আমি অ্যাসেস করলাম। এখন যেটা যদি তার লিগামেন্ট ইনজুরি হোক, মাসেল ইনজুরি হোক, প্রাথমিকভাবে তো আমি এটা ডেফিনিটিভ চিকিৎসা দেব না। প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা, প্রথম চিকিৎসাটা কনজারভেটিভ চিকিৎসা হিসাবে আমরা তার হাতটাকে একটা রেস্ট দিই। সাধারণত বলি যে এলবো স্লিং ব্যবহার করেন, এলবো ব্যাগ আমরা যেটা দিই। তারপরে এখানে আসা মাত্রই তার যে কুল কম্প্রেশন দিয়ে রাখি, হাতটা এলবো ব্যাগ দিয়ে এলিভেট করে উঁচু করে রাখি। তারপর সাথে সাথে যে ব্যথা কমানোর যে অ্যানালজেসিক, এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তবে 2 থেকে 3 দিন পরে বলি যে আমরা তখন দিবে হট কম্প্রেশন। এভাবে 7 থেকে 10 দিন রেস্ট নিবে হাতটার জন্য, যে সফট টিস্যু ইনজুরি। তারপরে তার স্বাভাবিক 7 থেকে 10 দিন পরেই স্বাভাবিক নড়াচড়াগুলা, যে হাত সামনের দিকে, পাশের দিকে, মাথার পিছনে, পিঠের পিছনে, এই ধরনের এক্সারসাইজগুলো দিয়ে থাকি 7 থেকে 10 দিন পর। তারপরে মাসেলের শক্তিশালী হওয়ার ব্যায়ামগুলা দিই। এগুলো দেওয়ার পরে যখন 2 থেকে 3 সপ্তাহ পর যদি তার রিকভারিটা হয়ে যেতে পারে সিম্পল ইনজুরির জন্য,
কিন্তু যদি দেখি তার লিগামেন্ট বা মাসেলের সিভিয়ার ইনজুরি হয়েছে, তাইলে তো সে বলবে যে আমি হাত তুলতে পারছি না, পিছনে হাত নিতে পারছি না, আমি তীব্র ব্যথা, এই কাঁধে আমি ঘুমাইতে পারতেছি না, আমি স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম আমি করতে পারছি না। তখন আমরা এটাকে চিন্তা করি যে এটা আবার সিভিয়ার ইনজুরি, হয়তো ফার্দার তার চিকিৎসা ব্যবস্থায় যেতে হবে। আচ্ছা স্যার, ফার্দার চিকিৎসা ব্যবস্থা বলতে কি বোঝানো হচ্ছে? এসব ক্ষেত্রে কি স্যার সার্জারির কোনো ভূমিকা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যখন কনজারভেটিভ চিকিৎসা সে ভালো হলো না, বা তারকে আমরা দেখি যে তার মাসেলগুলা শুকিয়ে যাচ্ছে, হাড়ের ক্যালসিয়াম কমে যাচ্ছে, পেশেন্ট দিন দিন তার আরও খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে তার দ্রুত চিকিৎসার প্রয়োজন, তবে সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন। সেই সার্জিক্যাল চিকিৎসাটা অ্যাকচুয়ালি বর্তমানে আমরা আর্থ্রোস্কোপিক চিকিৎসা করে থাকি। আমি সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাইছিলাম যে আর্থ্রোস্কোপিক সার্জারি আসলে কি বা এটার ভূমিকাটা কি? এখন আমরা তো ডায়াগনোসিস কনফার্ম করলাম যে তার মাসেল ছিঁড়ে গেছে অথবা লিগামেন্ট ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা 3 মাসের মধ্যে আমরা বলি যে দ্রুত চিকিৎসাটা নিতে হবে। কেন, যদি 3 মাসের অতিরিক্ত হয়ে যায় তখন দ্রুত তার মাসলগুলো শুকিয়ে যায়, হাড়ের ক্যালসিয়াম কমে যায়, তখন এটা একদম রেজিস্ট্যান্ট হয়ে যায় চিকিৎসার ক্ষেত্রে। এখন যে আর্থ্রোস্কোপিক চিকিৎসাটা ব্যবস্থা আমরা বর্তমানে করে থাকি, অ্যাকচুয়ালি এটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। সেই ক্ষেত্রে জয়েন্টের মধ্যে যদি প্রয়োজন হয় 2টা থেকে 3টা ছিদ্র করে আমরা আর্থ্রোস্কোপ যন্ত্রটা জয়েন্টের ভিতরে ইন্ট্রোডিউস করি, ঢুকাই, তারপর দেখি মনিটরে যে হোল জোড়াটাকে আমরা দেখতে পাই 360 ডিগ্রি গ্লোবালি, হোল জোড়াটা আমরা মনিটরে দেখি যে ভিতরে তার কি কি ছিঁড়ে গেছে, কি কি ইনজুরি হয়েছে, কি কি অসুবিধা হয়েছে। যদি লিগামেন্ট ইনজুরি হয় তাহলে সেই ক্ষেত্রে লিগামেন্ট রিপেয়ার, যদি মাসেল বা পেশি ইনজুরি হয় তাহলে সেটা রিপেয়ার। এই রিপেয়ারগুলো আমরা ওই যন্ত্রের সাহায্যে করে থাকি। মানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিতরে কি অবস্থা পেশেন্টের, এবং আপনি বললেন যে স্যার 3টা ছিদ্র করে, ছিদ্রের মাধ্যমে আপনারা হচ্ছে সেই যন্ত্রটা পেশেন্টের শরীরে প্রবেশ করাচ্ছেন। তো এই ক্ষেত্রে কি মানে বড় ধরনের কোনো কাটাছেঁড়া করার কি কোনো প্রয়োজন হয় না? না, কেননা এইটারই সুবিধা এই যন্ত্রের যে ছোট 2টা 3টা ছিদ্রের মাধ্যমে রোগের ডায়াগনোসিস করা, চিকিৎসা দেওয়া, বড় করে কোনো কাটতে হয় না, শুধু এখানে রক্তক্ষরণ হয় না, হাসপাতালে থাকতে হয় না রুগীকে, ওই দিনই চলে যেতে পারে রুগী বা পরের দিন চলে গেল। তারপর এখানে কোনো ইনফেকশনের চান্স নেই। তারপর অপারেশনের নির্দিষ্ট সময়ের পর দ্রুত তার নড়াচড়া দিতে পারে, এই জন্য রুগী রিকভারি হয় বেশি। মানে তিনি স্বাভাবিক যে জীবন, কর্মক্ষম যে জীবন ছিল সেখানে দ্রুত ফিরে যেতে পারে, তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যেমন একটা রিপেয়ার যদি করি, আমি লিগামেন্ট বা মাসেল রিপেয়ার করলাম, সেক্ষেত্রে একে তো হিল হইতে, হাড়ের সাথে যুক্ত হইতে সময় দিতে পারবে। যেমন একটা সেডেন্টারি পার্সন বা অফিস জব, সাধারণত 3 মাসের মধ্যে সে রিকভারি হয়ে যাবে। আবার যদি খেলোয়াড় হয়ে থাকে, সে স্পোর্টিং পার্সন হয়, তাহলে আমরা একটা লিমিট আছে আমাদের, এর মধ্যে 6 থেকে 9 মাসে সে খেলায় ফিরে যেতে পারবে, তার আগে আমরা তাকে অ্যালাউ করি না। এর মধ্যে নির্দিষ্ট এক্সারসাইজ ব্যায়ামগুলো করবে এবং খেলা রিলেটেড স্পেসিফিক সেই ওয়ার্ম আপ এক্সারসাইজ ইত্যাদি করে সে ফুল তার শক্তিটা গেইন করে, হাতের শক্তি গেইন করে তারপর সে খেলায় ফিরে যাবে। এই যে সার্জারি হয়তো করা হলো একটা পেশেন্টকে, তারপর কি তাকে কিছু নিয়ম কানুন, আপনি যেহেতু বললেন যে আপনারা তাকে কিছু অ্যাডভাইস দিয়ে থাকেন যে এতদিন তিনি রেস্টে থাকবেন, এর পাশাপাশি তাকে কি কোনো ধরনের ব্যায়াম বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে আপনারা উদ্বুদ্ধ করেন? হ্যাঁ, আমরা যখন একটা এই ধরনের 2 ধরনের আমি বলছি, একটা হলো যারা সিডেন্টারি লাইফ বা অফিস জব করে, সাধারণ অ্যাক্টিভিটি করে, তাদের জন্য অপারেশন পরবর্তী রিহ্যাবিলিটেশনটা এক ধরনের হয়। আর যারা খেলাধুলা করে বা ভারী কাজ করে তাদের এক্সারসাইজটা আলাদা। যেমন একটা খেলোয়াড় যদি আমি বলছি কী ধরনের খেলে, যে সে ক্রিকেট খেলে নাকি সে ফুটবল খেলে বা বাস্কেটবল খেলে, যেমন সে একটা হইতে পারে, কনস্ট্রাকশন ওয়ার্কারও হইতে পারে, তার হাতগুলা কি সবসময় উপরে থাকে। সুতরাং এই যে রিলেটেড এক্সারসাইজগুলা, ওয়ার্ম আপগুলা তাকে শিখতে হবে। তারপর সে গ্রাজুয়ালি যে সে বলার হয়, সে আমরা বলি প্রথম শুরু করি আপনি দিনে 10টা থ্রো করবেন, পরের দিনে 20টা বল থ্রো করবেন, তারপরে স্পিড এতটুকু দিবেন, পরে স্পিড এতটুকু দিবেন। এইভাবে করে করে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে একটু সময় লাগে, কিন্তু যেতে পারে। মানে এইভাবে গ্র্যাজুয়ালি তার অ্যাক্টিভিটিটাকে আপনারা স্কেল আপ করেন। আচ্ছা স্যার, আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে জানছিলাম, যেহেতু আপনি এই সার্জারিটা করেন বাংলাদেশে, এবং কনভেনশনাল যে সার্জারি আপনারা আগে করতেন তার থেকে নিশ্চয়ই এটা অনেকটাই মানে যুগান্তকারী কিছু পরিবর্তন আসছে। তো আমি আপনার সাথে আরও আলোচনা করব একটি ছোট্ট বিরতির পরে।
প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি কাঁধের জোড়ার আঘাত ও করণীয়। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার GM জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমি সার্জারি বিষয়ে জানছিলাম। তো সার্জারি করতে গিয়ে অনেক সময় আপনারা রিপেয়ার করার জন্য বিভিন্ন ধরনের সুতা বা বিভিন্ন ধরনের ওয়্যার ব্যবহার করে থাকেন। তো এই যে সুতাটা বা ওয়্যারটা ব্যবহার করছেন, এটা আসলে কি রোগীর শরীরেই থেকে যায় নাকি, মানে এটা আসলে কি হয়? মানে এটা আমার মনে হয় যে অনেক সাধারণ মানুষের একটা প্রশ্ন। না, ঠিকই বলছেন। অনেক রুগী জিজ্ঞাসা করে যে স্যার, আপনি ভিতরে সেলাই করবেন, এই সুতাটা কি আবার বের করবেন, বা কি লাগে, কি দিয়ে সেলাই করেন, এটা কি মেটাল বা কিছু? অ্যাকচুয়ালি আমরা ভিতরে রিপেয়ারের জন্য এই ধরনের আর্থ্রোস্কোপিক সার্জারি যখন শুরু হয়েছিল, তখন ওই ভিতরে যে ছোট ছোট অ্যাঙ্কর বলি আমরা, এটা হাড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওটার সাথে সুতা থাকতো, তারপর ভিতরে লিগামেন্ট বা টিস্যুগুলা, মাসেলগুলা রিপেয়ার করতাম। কিন্তু বর্তমানে যে আমরা অত্যাধুনিক জিনিস ব্যবহার করি, এটা হলো এক ধরনের অ্যাঙ্কর বলি, যেটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সাথে ওই অ্যাঙ্করটা হাড়ের সাথে মিশে যায়। ঠিক যে সবাই যে ধরনের মাছ ধরে যে বড়শি ব্যবহার করে, ওই বড়শির মতোই ওটা থাকে, ওটা হাড়ের মধ্যে ঢুকে যায়। একটা সময় 6 মাস 9 মাস বা পরে ওইটা হাড়ের সাথে মিশে যায়। তারপরে সুতা দিয়ে যখন আমরা ওই টিস্যুটাকে হাড়ের সাথে লাগিয়ে দিই, তখন ওই টিস্যুটা বা লিগামেন্টটা বা মাসেলটা হাড়ের সাথে লেগে আটকে যায়। তখন আর ওই সুতা বা অ্যাঙ্করের কোনো কাজ থাকে না। সুতরাং এগুলো কোনো খুলতে হয় না। এটা আমরা ওই আর্থ্রোস্কোপ যন্ত্রের সাহায্যেই ভিতরে হাড়ের মধ্যে ঢুকিয়ে দিই, তারপরে রিপেয়ার করি। শুধু এগুলো আর কখনো খুলতে হবে না, হাড়ের সাথে মিশে যায় অটোমেটিক্যালি। এমন জিনিস দিয়ে তৈরি, শরীরের সাথে মিশে যায়, শরীরের কোনো ক্ষতি করে না, কোনো অ্যালার্জি ক্রিয়েশন নাই। দ্যাট মিনস একেবারে শরীরের সাথে কম্পিটেবল। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে হাড়ের জোড়া যদি একদম কমপ্লিটলি ছুটে যায়, সেটার একটা অন্যতম কারণ হচ্ছে ইনজুরি। তো আমি জানতে চাই যে ইনজুরি ছাড়া কি আর কোনো কারণে জোড়া ছুটে যেতে পারে, এবং জোড়া যদি ছুটে যায় সেক্ষেত্রে পেশেন্টের মধ্যে কি কি ধরনের উপসর্গ প্রকাশিত হয়? আচ্ছা, একটা শরীরে তো ধরেন 206টা হাড়ের মধ্যে 360টা জোড়া গঠিত হয়, ছোট বড় নিয়ে। তার মধ্যে সবচেয়ে বেশি জোড়া ছুটে যায় হলো কাঁধের জোড়া, সবচেয়ে বেশি জোড়া ছুটে। তারপর কোনিও ছুটতে পারে, হাঁটুর জোড়াও ছুটে যেতে পারে, এই হিপ জয়েন্টের জোড়াও ছুটতে পারে, এগুলো কম হয় আঘাতে। কিন্তু কাঁধের জোড়া সবচেয়ে বেশি ছুটে। এখন কাঁধের জোড়া ছুটার কারণ তো আমরা বলছি যে আঘাতে ছুটে, যে কোনো ধরনের আঘাত হতে পারে। তবে কাদের বেশি ছুটে, যাদের আমরা দেখছি যে যাদের পেশিগুলা বা লিগামেন্টগুলা জন্মগত ঢিলা থাকে, মানে অতটা স্ট্রেংথেনিং যে ব্যাপারটা বা মানে স্ট্রং সেটা থাকে না। নাম্বার 2 হলো তার যে গঠনগত যে জয়েন্ট ফর্মেশন হওয়ার জন্য যে হাড়ের গঠন, সেটা হয়তো ঠিকমতো হলো না, মানে ডিসপ্রপোর্শনেটলি থাকলো, এরকম একটা কারণ। অথবা আগে কখনো হাড় ভেঙেছে, তারপর সেটা ঠিকমতো জোড়া লাগলো না, এই জন্য পরবর্তীতে যে কোনো আঘাতে তার জোড়াটা ছুটে যেতে পারে। আবার যাদের বিভিন্ন ধরনের, ধরেন কেউ অনেক সময় মাসেল উইকনেস হয়ে যায় আঘাতে, অথবা কোনো ধরনের প্যারালাইসিসে, অথবা অন্য মাসকুলার ডিজিজ যেগুলো হয়, সেগুলো যদি কাঁধের মাসলগুলো উইক হয়ে যায় বা লিগামেন্টগুলো উইক হয়ে যায়, তখন তার জোড়া ছুটে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া তো যে কোনো ধরনের আঘাত, এখন যদি কোনো কারণে আঘাতে একবার জোড়া ছুটে যায়, তাহলে এটা পরবর্তীতে ছুটে যাওয়ার প্রবণতা থাকে সাধারণত 60-70% ক্ষেত্রে পরের বছরই জোড়া ছুটে। তারপরে যাদের প্রথম যখন জোড়া ছুটলো, এই জোড়াটা যদি ঠিকভাবে বসানোর পর ম্যানেজমেন্ট, অর্থাৎ পরবর্তী রিহ্যাবিলিটেশনটা না হলো, তাহলে এই জোড়া বারবার ছুটে যায়। এখন বারবার একটা জোড়া যখন ছুটে, আমরা এটাকে বলি যে কোনিক ইনস্টেবিলিটি বা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। এখন এই জোড়া যখন একবার ছুটে, তখন দেখা যাচ্ছে 60-70% ক্ষেত্রে হাড় ভেঙে যেতে পারে। যখন বারবার জোড়া ছুটে, তখন এইটা একেবারে 100% জোড়ার মধ্যে হাড় ভাঙা থাকে। তা এখন কি হলো, এইরকম যখন ছুটে, দেখা যাচ্ছে রুগীদের হাঁচি কাশি দেওয়ার সময়,
কোনো কিছু একটা এইভাবে ধরতে গেছে, মানে খুব সামান্য মুভমেন্টেও জোড়া ছুটে মুভমেন্টে যাওয়ার জোড়া একটা ছুটে টেন্ডেন্সি যায়, তৈরি হয়। ঘুমের মধ্যে জোড়া ছুটে যায়, জামা কাপড় খুলতে পড়তে হাসি দিচ্ছে জোড়া ছুটে যাওয়ার প্রবণতা। তাহলে এটাকে প্রতিরোধ করবার উপায় কি স্যার, মানে যাতে এটা রিকারেন্স যাতে না হয় সেজন্য? এখন রিকারেন্স যদি না হয় বা আবার জোড়া ছুটে নেয়, প্রথম হলো আমরা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত যখন প্রথম জোড়া ছুটে যে কোনো আঘাত বা ইত্যাদি কারণে, তখন আমরা তাকে বলি, যদি ইয়াং হয়ে থাকে অল্প বয়স, তাকে জোড়াটাকে বসিয়ে 2 থেকে 3 সপ্তাহ তাকে ইমমোবিলাইজ রাখি, অর্থাৎ তারপরে নড়াচড়া দিতে থাকি। তারপরে তাকে বলি যে আমরা ব্যায়াম করতে হবে নির্দিষ্ট কিছু, যাতে আপনার লিগামেন্টগুলো জোড়া হয়, মাসলগুলো শক্তিশালী থাকে। তারপর তাহলে তার এই ব্যবস্থা, এখন এই ব্যবস্থাটা যদি তার ঠিক মতো না হয়, তখন তার জোড়া ছুটে যাওয়ার প্রবণতা থাকে। মানে যে ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা সেটা করাটা খুব জরুরি এবং জরুরি। প্রপার ভাবে করাটা করতে হবে। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে আমি গত বুধবার দিন হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছি। আমার কোনই থেকে কাঁধ পর্যন্ত ব্যথা, প্রচন্ড ব্যথা। হাতটা ডানটা সামনে পিছনে নাড়তে চাড়তে সমস্যা, খানা খাইতে সমস্যা, লুঙ্গি পড়তে সমস্যা, প্যান্ট পরতে সমস্যা। এখন এই প্রচন্ড ব্যথার কারণে যে রাত্রে শোয়াতেও সমস্যা হইতেছে স্যার। এখন আমার কি করণীয় আছে, তার কি ধরনের সেবা পেতে পারে আমার? এই জন্য এইটা আমার প্রশ্ন। স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স স্যার 43। ডায়াবেটিস আছে? জি না স্যার, ডায়াবেটিস নেই। আচ্ছা, আপনার ব্যথাটা কি ঘাড় থেকে শুরু হয়ে নিচে নামে নাকি কাঁধ থেকে শুরু হয়ে নিচে নামে? না, ব্যথাটা স্যার এমনিতে গাঁট থেকে না, শুধু সিনা থেকে, কাঁধ থেকে। জি স্যার, কাঁধ থেকে কোনই পর্যন্ত ব্যথাটা স্যার। অবশ্যই কোনো আঘাত পান নাই? আঘাত পর যে হোন্ডা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে স্যার এমনিতে আমি এক্সরে করেছি, এক্সরে রিপোর্টে বললো যে ফাটে না, ভাঙে না, কিন্তু এমনিতে প্রচন্ড ব্যথা হচ্ছে। হাত ডানে বামে সামনে পিছনে নাড়াচাড়া করছে, অনেক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনি গেঞ্জি শার্ট পরতে পারি নাই। আচ্ছা, আপনি শুনেন, আমাদের কথোপকথনে আপনি এটা জবাব এবং চিকিৎসা পেয়ে যাবেন। তো ওইটা হলো, উনি যেহেতু একটা এক্সরে করছে, কোনো অসুবিধা পায় না, কোনো আঘাতও পায় না, কিন্তু নড়াচড়া করতে খুব অসুবিধা হচ্ছে। এখন এইখানে আমরা অনেক সময় কয়েকটা কারণ দেখি। 1 নম্বর দেখি যে তার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস তো বললো নাই, কিন্তু তার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, অনেক সময় যেটা ফ্রোজেন শোল্ডার বলি, আমরা পেরিক্যাপসুলাইটিস বলি, প্রাথমিক স্টেজে এরকম ব্যথা হয়, তারপর নড়াচড়া করতে অসুবিধা হয়। 2 নম্বর হলো অনেক সময় যে রক্তে যদি ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়, অর্থাৎ এটা এক ধরনের গাউটি আর্থ্রাইটিসও হতে পারে। তারপরে যদি না হয়, তাহলে আমরা যদি অনেক সময় তার প্রফেশনালগত কিছু সমস্যা, যে সে হাত উপরে তুলে কাজ করে, যে বিভিন্ন ইলেকট্রিক কাজ করে, জানালা পরিষ্কার করে, হাতের যে এরকম ব্যবহার হয়, শেখাতে হয়। এই ধরনের কাজকে আমরা বলি অনেক সময় ইমপিজমেন্ট হয় জোড়ার মধ্যে, অর্থাৎ নড়াচড়ার কাজগুলা করতে গেলে তার স্পেস কমে যায়, তখন তীব্র ব্যথা, জামা কাপড় খুলতে পড়তে, মাথায় চিরুনি করতে, হাত পিছনে নিতে। এখন আমি শুধু যে উনি একটা এক্সরে করেছেন, তা এক্সরে যদি আমরা আরও সূক্ষ্মভাবে দেখতে চাই, তাহলে আমরা তার একটা এমআরআই করতে পারি। এখন এমআরআই করেও যদি দেখি যে ভালো, তাহলে দেখা যাচ্ছে তার কনজারভেটিভ চিকিৎসায় সে ভালো হয়ে যাবে। সেটা কি হইতে পারে? কনজারভেটিভ ব্যথার ওষুধ খেলো, হয়তো গরম সেক দিল, এবং কিছু রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, স্ট্রেনথেনিং এক্সারসাইজ এবং স্ট্রেচিং এক্সারসাইজ, এগুলো করলে সে ভালো হয়ে যাবে। কিন্তু যদি সাথে সাথে তার ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করবে। আবার যদি তার কোনো বার্সাইটিস, টেন্ডিনাইটিস হয়েছে কিনা, সেগুলো থাকলে এই কনজারভেটিভ চিকিৎসা ওনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আসলে শরণাপন্ন হয়ে ওনাকে দেখানো উচিত আসলে। ঠিক আছে প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আপনার যে প্রশ্নটি ছিল সেটির উত্তর পেয়ে গিয়েছেন। আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আলোচনায় ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি কাঁধের জোড়ার আঘাত ও করণীয় বিষয়ে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জিএম জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে।
স্যার, অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কাঁধের জোড়া ছুটে গিয়েছে, আপনারা হয়তো মানে জোড়া আবার যথাস্থানে লোকেট করে দিলেন, বসিয়ে দিলেন, কিন্তু এরপরেও দেখা যায় পেশেন্ট হয়তো ব্যথার কমপ্লেন করছে, সে হয়তো হাতটা উঠাতে পারছে না, বা তার যে স্বাভাবিক যে কর্মকাণ্ড ছিল সেটা করতে গিয়ে সে ব্যথার সম্মুখীন হচ্ছে। এর পিছনে কারণটা কি স্যার? আচ্ছা, একটা জোড়া যখন ছুটে যায়, সে শুধুমাত্র জোড়া একাকী ছুটতে পারে। সেক্ষেত্রে যদি বসিয়ে দেওয়া হয়, তার পরবর্তীতে ব্যায়ামের মাধ্যমে স্বাভাবিক হবে। কিন্তু অনেক সময় এই জোড়া ছুটার সাথে সাথে ওইটা লিগামেন্টও ছিঁড়ে, মাসলও ছিঁড়ে, বা অনেক সময় ছোটোখাটো যে হাড়ের টুকরা থাকে সেটাও ভেঙে যায়। তারপরে যখন বসানোর পরে দেখা যাচ্ছে হাড়ের টুকরাটা জয়েন্টের ভিতরে ঢুকে থাকে, এবং এই হাড়ের টুকরার জন্যই রোগীরা বেশি এই কাঁধে ঘুমাইতে পারে না, হাত তুলতে পারে না, হাতে শক্তি কমে যায়, তীব্র ব্যথা, মানে অসহ্য অবস্থা নিয়ে আমাদের কাছে আসে। মানে এরকম আপনারা পান, তার মানে জি, পেশেন্ট এই এরকম রোগীটা পাচ্ছেন পাই। আপনারা। আচ্ছা স্যার, এখন আমি একটু জানতে চাই যে যারা বয়স্ক আছেন তারা তো বয়সজনিত কারণে তাদের হাড় এমনিতেই ক্ষয় হয়ে গিয়েছে, তো তখন তারা যে কমপ্লেইনগুলো সাধারণত করেন সেগুলো কি কি? আচ্ছা, এই যে বয়স্কদের যারা কাঁধের সমস্যা বা বিভিন্ন ধরনের ব্যথা, নড়াচড়া করতে পারে না, এরা আমাদের কাছে আসে। আমরা অ্যাকচুয়ালি ওনার যে হিস্ট্রি, তাকে ফিজিক্যালি দেখে তারপরে হলো বা এক্স রে এবং বা প্রয়োজনে এমআরআই করে দেখি। এই ধরনের রুগীরা বেশি আসে আমাদের কাছে। সাধারণত জয়েন্টের মধ্যে কিছুটা হাড় বেড়ে যায়, এটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস হয়েছে তার। আবার এদের বিভিন্ন ধরনের টেন্ডিনাইটিস হয়, বার্সাইটিস হয়, আবার অনেক সময় রক্তে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়, এই জন্য ব্যথা। আবার যারা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদেরও বেশি ধরনের এই ধরনের বার্সাইটিস, টেন্ডিনাইটিস, অর্থাৎ একটা আর্থ্রাইটিসের ভাব নিয়ে এই বয়স্ক রোগীরা আমাদের কাছে কাঁধের ব্যথা নিয়ে আসে। অনেক সময় দেখা যায় মাসেল দুর্বলতা থাকে, তার জয়েন্টে নড়াচড়া করতে পারে না, এই ধরনের উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে বয়স্করা আসে। ওনাদের ক্ষেত্রে তখন আপনারা ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে স্যার করেন? এখন এটা যদি আমি ডায়াগনোসিস করতে পারি যে তার ব্যথার কারণটা কি, দেখা যাচ্ছে যে 80 থেকে 90% আমি যদি তাহাকে কনজারভেটিভ চিকিৎসা, অর্থাৎ তাকে এই নিয়মকানুন মানবেন, এই ওষুধ খাবেন বা এটা করবেন, এগুলা করেই সে ভালো হয়ে যায়। তবে 10 থেকে 15% ক্ষেত্রে তার আমরা আর্থ্রোস্কোপি সার্জারির প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে যাদের হাড় বেড়ে গেছে, অথবা যে তার মাসেল লিগামেন্টের মধ্যে অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিট হয়, ক্যালসিফিক টেন্ডিনাইটিস হয়, এটা বারবার তার আঘাত করে, সেক্ষেত্রে বলি যে আমরা আর্থ্রোস্কোপিক্যালি জাস্ট 10-15 মিনিট সময় লাগে, তার ভিতরে পরিষ্কার করে দিলে, আর্থ্রোস্কোপির সাহায্যে ডিকম্প্রেশন করে দিলে জয়েন্টে নড়াচড়াটা জায়গা বেড়ে যাবে। হাড় বেড়ে গেলে সেটা বের করে দেই, তখন তার এটা এই ধরনের ইমপিজমেন্ট, অর্থাৎ খোঁচা মারার মতো ব্যথাগুলো কমে যাবে। তারপর তার আস্তে আস্তে ব্যায়াম করে শক্তিটা ফিরে পারবে, হাত তুলতে পারবে এবং স্বাভাবিক কাজকর্মে সে ফিরে যাবে। আচ্ছা, শুধু ডায়াগনোসিসটা যদি আমি প্রপারলি করতে পারি, মানে প্রপারলি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা যথাসময়ে করা সেটা জরুরি। এবং পেশেন্টরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু অনীহা প্রকাশ করে, যে তারা চিন্তা করে যে বয়স্ক মানুষ, তিনি কি কোনো ধরনের সার্জারিতে তিনি যাবেন কিনা, মানে সার্জারির প্রতি একটা ভয় কিন্তু স্যার কাজ করে থাকে। স্যার, এখন আমি একটু জানতে চাই ফ্রোজেন শোল্ডার সম্পর্কে। আপনি ইতিমধ্যে বলছিলেন যে ফ্রোজেন শোল্ডার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, তো এটা আসলে কি এবং কি কি ধরনের লক্ষণ প্রকাশিত হয়? আচ্ছা, আপনার এই ফ্রোজেন শোল্ডার যাওয়ার আগে আমি আগের আপনার কথাটারে বলি। অ্যাকচুয়ালি বাইরের সাথে আমাদের পার্থক্য হলো, বাইরের দেশের লোকরা বেশি ম্যানুয়াল ওয়ার্কার, এবং এদের কিন্তু এই রোগ বেশি হয়, এবং তারা যেহেতু অন্যান্য দেশে একটা ইন্স্যুরেন্সের, হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকে, এই জন্য দ্রুত তারা চিকিৎসকের পরামর্শ নেয় এবং চিকিৎসাটা নেয় এবং তারা ভালো থাকে। কিন্তু আমাদের দেশে হয়তো যারা একটু বয়স বেশি, তারা হয়তো ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট থাকে, নিজের ইনকাম থাকে না, এই জন্যই তারা চিকিৎসাটা নিতে চায় না। অথচ ছোট চিকিৎসা দ্রুত ভালো হয়ে যায়, যে হলে ভালো থাকতে পারবে, কিন্তু সেটা করতে সাহস পাচ্ছে মানে না। যে অনীহাটা আমি বলছিলাম যে এর এই পিছনে কারণটা এই হলো আমাদের মেইনলি অনীহা করতে আমাদের চায় যে না, সমাজের বাস্তব চিত্র। আর যেটা ফ্রোজেন শোল্ডার আপনি বললেন, অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডার হলো জয়েন্টের এমন একটা রোগ, এটা বিভিন্ন কারণে হতে পারে। যারা ডায়াবেটিস থাকে, হরমোনাল প্রবলেম থাকে, হার্টের সমস্যা থাকে, ফুসফুসের সমস্যা থাকে, অনেক সময় কার্ডিয়াক সার্জারি পর যারা এনজিওগ্রাম করে বা বাইপাস সার্জারি হয়, এদের ব্রেস্ট সার্জারি পরে এই ধরনের জোড়াটা জমে যায়, এবং ইভেন আঘাতের পরও জোড়াটা জমে যেতে পারে। তো এইটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা একেবারে 90% ক্ষেত্রেই এটা আমরা কনজারভেটিভ চিকিৎসায় ভালো হয়ে যায়। সেই ভালো হওয়াটার মধ্যে কীভাবে, তাকে ব্যায়াম করতে হবে,
বিশেষ করে স্বাভাবিক নড়াচড়া ব্যায়াম এবং পেশি শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে, না হলে পেশিগুলো দুর্বল হয়ে যায়, হাড়ের ক্যালসিয়াম কমে যায়, এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এই ফ্রোজেন শোল্ডারে কি হয়, দেখা যাচ্ছে রুগী ব্যথা হাত তুলতে পারে না, কিন্তু রুগী নিজেও পারে না, আমরা যারা চিকিৎসক আছি তারাও হাত তুলতে পারি না, অর্থাৎ জোড়াটা জমে গেছে, তীব্র ব্যথা, মনে হয় ব্যথা কম, হঠাৎ হাত কিছুতে লাগছে, মনে হয় এমন বলে রুগীরা যে স্যার আমার তো মনে হয় জীবন বেড়ে যাচ্ছে, এরকম ধরনের ব্যথা হয়। কিন্তু এটা নির্দিষ্ট সময়ের পরে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। কেউ 6 মাস লাগে, কেউ 9 মাস লাগে, ইভেন 1.5 বছরও লাগে ভালো হইতে। যখন 1.5 বছরও ভালো না হয়, তার মাসলগুলো শুকিয়ে যাচ্ছে, তার হাড়ে ক্যালসিয়াম কমে যাচ্ছে, হাড়টা চিকন হয়ে যাচ্ছে, ব্যথাটা বেড়ে যাচ্ছে, তখন আমরা বলি যে আপনাকে তখন এটা ইন্টারভেনশন করতে হবে, অর্থাৎ আপনার হাড়টাকে ফ্রি করে দিতে হবে। ঠিক এখনই আমরা আর্থ্রোস্কোপির সাহায্যে 2-3টা ছিদ্র করে ভিতরের যে অ্যাডহেশন ছিল, জমে যাওয়া ছিল, এটাকে ফ্রি করে দিলে সে আবার পরের দিন থেকেই সে হাতে স্বাভাবিক নড়াচড়াটা ফিরে আসবে, প্রোভাইডেড সাথে সাথে তার ব্যায়ামটা চালিয়ে যেতে পারবে। স্যার, এই যে মানে এতগুলো বিষয় নিয়ে কথা হলো আপনার সাথে, এবং আপনি অনেকগুলো উপসর্গের কথা বললেন যে রোগীরা সাধারণত কী কী এক্সপিরিয়েন্স করে, এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ডায়াগনোসিস করাটা খুব বেশি জরুরি। তো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের আমাদের যে পার্সপেক্টিভ, অনেক সময় দেখা যায় যে রোগীরা অজ্ঞতাবশত তারা বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, বিশেষ করে এই যে হাড়ের যে বিভিন্ন ধরনের যে ডিফর্মিটি, সেটার জন্য দেখা যাচ্ছে তারা কবিরাজের কাছে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ম্যাল প্র্যাকটিসের তারা শিকার হচ্ছে। স্যার, আপনি বাংলাদেশ শোল্ডার সোসাইটির একজন প্রেসিডেন্ট, স্যার সেক্রেটারি, তো জনগণের সচেতনতার জন্য আসলে আপনারা কি করছেন, মানুষ যাতে সচেতন হয়? অ্যাকচুয়ালি শরীরের যে বিভিন্ন জোড়ার মধ্যে অ্যাকচুয়ালি শোল্ডারটা নিয়ে আমরা এখনও ডার্ক স্টেজে আছি, যে শোল্ডারে কত প্রকার রোগ হতে পারে এবং এর চিকিৎসা করার জন্য আগে যে কি উপায়ে ডায়াগনোসিস করতে হবে, এটাই আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা চিকিৎসক হিসাবে নিজে জানতে হবে এবং জনগণের মাধ্যমে এটা দিতে হবে যে এই রোগ হলে এই ধরনের উপসর্গ থাকবে এবং অল্প সহজেই এটাকে যদি আমি ডায়াগনোসিস করতে পারি তাহলে চিকিৎসা দিতে পারি। তবে শোল্ডারের এই ধরনের বয়সজনিত বা অন্যান্য রোগজনিত যে সমস্যাগুলো হচ্ছে তার চেয়ে আরও বেশি হয় আঘাতজনিত কারণে, কেন অনেকেই ইজি খেলতে গিয়ে হোক বা যে কোনো ধরনের দুর্ঘটনায় আঘাত পেয়ে হোক, এই ধরনের আঘাতে যে আমরা সাধারণত প্রিভেনশন করতে পারি তাহলে বিরাট একটা ক্ষতি থেকে মুক্ত হইতে পারে। যেমন যারা খেলবে তাদেরকে বলবো যে কী ধরনের খেলতে হবে, কী ধরনের এক্সারসাইজ করলে শোল্ডারের স্বাভাবিক নড়াচড়াটা থাকবে এবং শোল্ডারের পেশিগুলো শক্তিশালী থাকবে, তাইলে সে আঘাত পাবে না। আবার অনেক কিছু আছে যে প্রোটেকশান নিতে হবে শোল্ডারে, সাপোর্টিভ মেজার নিতে হবে জোড়ার। আবার জোড়াকে স্বাভাবিক রাখতে হলে কী ধরনের এক্সারসাইজ করতে হবে, কী ধরনের খাওয়া খেতে হবে, যাদের অ্যাসোসিয়েট যেমন যারা হার্টের প্রবলেম, যাদের থাইরয়েড প্রবলেম, হরমোনের প্রবলেম থাকে, তাদেরকে এগুলা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে শোল্ডারের বা যে কোনো জোড়া তার ভালো থাকতে হবে। এই ধরনের নিয়মকানুন মেনে রেগুলার এক্সারসাইজ করে খাওয়ার দিকে নিয়ন্ত্রণ করে থাকলে তার এই যে কোনো রোগ এবং আঘাত থেকে সে দূরে থাকতে পারবে আর জোড়াটাকে সুস্থ রাখতে পারবে। স্যার, যারা পেশাগত কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করছেন, বিশেষ করে শোল্ডার জয়েন্টের উপর দিয়ে বেশি প্রেশার যায় এমন ধরনের কাজকর্মে যারা জড়িত, স্যার আপনি একটু আগেই বলছিলেন যে তারা বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার সুযোগ আছে, তো শোল্ডার জয়েন্টকে আসলে প্রোটেকশন দেওয়ার জন্য কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয় স্যার? এই যেমন আজকাল যে গরম পড়তেছে, আমার কাছে অলরেডি অনেক রুগী আসছে যারা বিশেষ করে এসি লাগায়, ঘরে বিল্ডিংয়ে এসি কাজ করে বা ইলেকট্রিকের কাজ করে, তারা হাতটা এইভাবে নিয়ে কাজ করে। এইভাবে করতে করতে দেখা যাচ্ছে তার শোল্ডারের মাসেলগুলা, লিগামেন্টগুলা কন্টিনিউয়াস একটা স্ট্রেসফুল কন্ডিশনে থাকতে উইক হয়ে পড়ে, যার জন্য সে একদম রুগীরা এসে বলে আমার কাঁধ থেকে কোনোই পর্যন্ত ব্যথা, আমি হাত তুলতেই পারি না। তো এই ধরনের প্রোটেকশানের জন্য আমাদের ওই একই কথা যে তাকে স্বাভাবিক নড়াচড়াটা করতে হবে, তারপরে তার মাসেলের এক্সারসাইজ করতে হবে। ইভেন আমরা শোল্ডারের কিছু ব্রেস ব্যবহার করি, যারা হাত উপরে নিয়ে কাজ করবে যাতে জোড়াটা ছুটে না যায়, এই জন্য একটা ইমোবিলাইজার, এটা শোল্ডারে একটা ব্রেস, মানে একটা শোল্ডার গার্ড হিসেবে কাজ করে, গার্ড আছে। এই কাজের সময় এইটা আপনি ব্যবহার করবেন, বাকি টাইমে শোল্ডারে এক্সারসাইজ করবেন। এবং যদি দ্রুত তার কোনো সমস্যা দেখা যায় তাহলে অ্যাকচুয়ালি চিকিৎসকের যাতে শরণাপন্ন হয়, চিকিৎসক তার ডায়াগনোসিসটা করে ওইভাবে এক্সারসাইজ
করলে সে আছে যে স্যার আমরা ভালো কাজ অনুষ্ঠানে করবে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব স্যার। শেষ করবার আগে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্য হলো শোল্ডার তো শরীরে একটা জোড়া, এছাড়াও অন্যান্য জোড়া আছে। যে কোনো জোড়াকে শক্তিশালী মজবুত রাখতে হলে রেগুলার এক্সারসাইজ আছে। এক্সারসাইজের মধ্যে তার হাঁটা ইম্পর্টেন্ট, জগিং হতে পারে, দৌড়ানো হতে পারে, শোল্ডারের স্বাভাবিক নড়াচড়ার মুভমেন্টগুলো হতে পারে, 1 নম্বর। দ্বিতীয়ত হলো যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা যে কোনো খেলাধুলার আগে তার আগে প্রশিক্ষণ নিতে হবে বা এই শোল্ডারের প্রোটেক্টর হিসেবে গার্ড ব্যবহার করতে হবে। আর খাওয়া দাওয়ার দিকে যারা স্মোকার, যারা অ্যালকোহলিক, এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। আর যে সুস্থ হাড় বা জয়েন্টে সুস্থ রাখতে হলে যে আমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু অনেক খাওয়া দাওয়া আছে, গ্রিন লিফি ভেজিটেবলগুলো আছে, সেই ছোট ব্যালেন্স মাছ ডায়েট আছে, গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি গ্রহণ করলে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, কাঁধের জোড়ার আঘাত এবং করণীয় বিষয়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।